কালবৈশাখীর থমথমে কালো মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ। বুড়িগঙ্গার ঘোলা জলের ওপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাচ্ছে, আর সেই সাথে নদীর বুকে নোঙর করে থাকা শত শত লঞ্চ আর কার্গো জাহাজগুলো কাঁপছে এক অজানা আশঙ্কায়। শহরের রাজপথগুলো যানজটে অবরুদ্ধ, গাড়ির হর্ন, মানুষের কোলাহল আর বেঁচে থাকার দৈনন্দিন ইঁদুর দৌড়ে মত্ত একটি শহর। এই শহরের আলো ঝলমলে বহুতল ভবনগুলোতে বসে থাকা মানুষগুলো হয়তো ভাবছে তারা অনেক দূর এগিয়ে গেছে, তাদের ব্যাংক ব্যালেন্স স্ফীত হয়েছে, তাদের জিডিপির গ্রাফ ঊর্ধ্বমুখী। কিন্তু এই কনক্রিটের জঙ্গল আর নিয়ন আলোর আড়ালে যে এক ভয়ঙ্কর শূন্যতা লুকিয়ে আছে তা কেবল তখনই ধরা পড়ে যখন ইতিহাসের আয়নার সামনে দাঁড়াতে হয়। ঠিক এই মুহূর্তে ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরে জাগ্রত পর্বতমালার পাদদেশে দাঁড়িয়ে আছে আরেক দল মানুষ। তাদের মাথার উপরও মেঘ জমছে, কিন্তু সেই মেঘ কালবৈশাখীর নয়। সেই মেঘ আমেরিকান স্টিলথ বোম্বার আর ইসরায়েলি F-35 যুদ্ধ বিমানের। তাদের অর্থনীতি ধুঁকছে, তাদের উপর দশকের পর দশক ধরে চেপে বসে আছে শ্বাসরুদ্ধকর অবরোধ। কিন্তু তাদের চোখের দিকে তাকালে আপনি কোনো হতাশা বা ভয় দেখতে পাবেন না। সেখানে জলজল করছে 2500 বছরের পুরনো প্রাচীন পারস্যের ইস্পাত কঠিন অহংকার। সেই অহংকারের দিকে তাকিয়ে আজ আমাদের নিজেদের আয়নায় তাকালে বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। এক চরম হতাশা গ্রাস করে আমাদের বিবেককে, কারণ আমরা খুব ভালো করেই জানি এই নিরেট সত্যটা কোনোদিন বদলাবে না। বাংলাদেশ কখনো ইরানের মতো হতে পারবে না। আমরা জাতি হিসেবে কতটা নীতিবান, এই প্রশ্নটা আজ আমরা যদি নিজেদের করি তবে উত্তরটা হবে বড়ই লজ্জাজনক। একটু ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের জন্য, সামান্য কিছু অর্থের জন্য আমরা খুব সহজেই আমাদের নৈতিকতাকে নিলামে তুলে দেই। আমাদের রাজনীতি, আমাদের কূটনীতি, আমাদের সমাজ ব্যবস্থা সবকিছুই যেন এক অদৃশ্য সুতোর টানে চলে, যে সুতোর অপর প্রান্তটা ধরা থাকে কোনো না কোনো পরাশক্তির হাতে। একটু ভেবে দেখুন, পরাশক্তির সামান্য চোখ রাঙানিতে আমাদের দেশের অনেক রথী মহারথীরা কিভাবে নতজানু হয়ে পড়েন। সকালে এক কথা বললে বিকেলে কোনো বিদেশি রাষ্ট্রদূতের সাথে এক কাপ কফি খাওয়ার পরে তাদের সুর পাল্টে যায়। একটি স্বাধীন দেশের নীতি নির্ধারকদের মেরুদণ্ড যখন রাবারের মতো নমনীয় হয়ে যায়, তখন সেই দেশের ভবিষ্যৎ কখনোই মজবুত ভিত্তির উপর দাঁড়াতে পারে না। আমরা আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিতে দুবার ভাবি না, যদি তার বিনিময়ে আমাদের ক্ষমতা বা ব্যক্তিগত লাভ নিশ্চিত হয়। আমাদের দেশের পররাষ্ট্রনীতি যেন এক দড়াবাজির খেলা, যেখানে আমরা শুধু ভাবি কিভাবে সবাইকে খুশি রেখে নিজেদের আখের গুছিয়ে নেওয়া যায়। কিন্তু ইরান, তারা এই দড়াবাজির তোয়াক্কা করেনি। তারা জানে মর্যাদা নিয়ে বাঁচতে হলে মেরুদণ্ড সোজা রাখতে হয়, আর মেরুদণ্ড সোজা রাখতে গেলে ঝড়ঝাপটা আসবেই। নৈতিকতা কোনো সস্তা পোশাক নয় যে চাইলেই গায়ে জড়ানো যায়। নৈতিকতা থাকলে পদে পদে তার দাম দিতে হয়, কষ্ট সহ্য করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। কিন্তু সেই কষ্টটা নেওয়ার মতো মানসিকতা আমাদের সমাজ বা রাষ্ট্র কাঠামোতে তৈরি হয়নি। আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি যারা চাই শর্টকাট সফলতা। আমাদের কাছে সফলতার সংজ্ঞা হলো যেভাবেই হোক যত দ্রুত সম্ভব ওপরে ওঠা, সেটা দুর্নীতি করে হোক, আপোষ করে হোক, কিংবা আদর্শকে বিসর্জন দিয়ে হোক। এই শর্টকাট দিয়ে হয়তো সাময়িক লাভবান হওয়া যায়, হয়তো কয়েক বছরের জন্য ক্ষমতার মসনদ নিষ্কণ্টক করা যায়, জিডিপির চাকচিক্য দেখানো যায়, কিন্তু হাজার বছর টিকে থাকা যায় না। ইরান প্রমাণ করেছে নীতির জন্য কতটা মূল্য চোকাতে তারা প্রস্তুত। তারা জানতো পারমাণবিক কর্মসূচি বা নিজেদের ভূ রাজনৈতিক আদর্শ ধরে রাখতে গেলে তাদের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হবে। তারা জানতো তাদের আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে, তাদের বহু বিজ্ঞানীকে গুপ্ত হত্যার শিকার হতে হবে। কিন্তু তারা সেই মূল্যটা চোখ বুজে মিটিয়েছে। তারা জানতো নীতি বিকিয়ে দিয়ে সাময়িক স্বস্তি পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদে তার জাতির আত্মাকে ধ্বংস করে দেয়। আর আমরা সামান্য কিছু ঋণ, অনুদান বা বাণিজ্যিক সুবিধার জন্য আমরা নিজেদের আত্মাকে কবেই বিক্রি করে বসে আছি। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ক্ষমতার দম্ভ চিরকাল টেকে না। একসময় রোমান সাম্রাজ্যের ঈগল খচিত পতাকা পুরো ইউরোপ আর ভূমধ্যসাগরীয় অঞ্চলে উড়েছে। অটোমান সাম্রাজ্যের তরবারির ঝলকানিতে কেঁপেছে 3 মহাদেশ। চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্যের ঘোড়ার খুরের নিচে পিষ্ট হয়েছে অর্ধেক বিশ্ব। তারা সবাই একসময় বিশ্ব শাসন করেছে, কিন্তু আজ তারা কোথায়? আজ তারা কেবলই ইতিহাসের বইয়ের গল্প, মিউজিয়ামের কাচের বাক্সে রাখা ধুলো পড়া আর্টফ্যাক্ট। কেন তাদের এই করুণ পরিণতি হলো? ইতিহাসবিদরা এর নানা কারণ বের করতে পারেন। অর্থনৈতিক সংকট, সামরিক দুর্বলতা, মহামারী। কিন্তু এর সবচেয়ে অন্তর্নিহিত কারণ হলো ক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছে তারা তাদের নীতি এবং নৈতিকতা হারিয়ে ফেলেছিল। যখন কোনো সাম্রাজ্য বা জাতির ভেতর থেকে নৈতিকতার শেকড় পচে যায়, তখন বাইরের কোনো আঘাত লাগে না, তারা নিজেরাই নিজেদের ভারে ধসে পড়ে। এই চরম সত্যটা আমাদের অনুধাবন করা উচিত। আমরা হয়তো ভাবছি আমরা খুব চালাকি করে, সবার সাথে আপোষ করে, সুবিধাবাদী নীতি অবলম্বন করে টিকে যাব, কিন্তু ইতিহাস বলে আপোষকামীরা কখনো মাথা উঁচু করে বাঁচে না। তারা কেবল অন্যের ছায়ায় টিকে থাকার অভিনয় করে।
রোম বা মঙ্গোলরা যেখানে হারিয়ে গেছে সেখানে পারস্য বা ইরান 2500 বছর আগেও ছিল, আজও আছে, এবং তাদের এই বর্তমান অবস্থান দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছে তারা ভবিষ্যতেও থাকবে। একটি জাতি হাজার হাজার বছর টিকে থাকে কেবল অস্ত্রের জোরে নয়। যদি কেবল অস্ত্রের জোরই হতো তবে সোভিয়েত ইউনিয়ন বা ব্রিটিশ সাম্রাজ্যের পতন হতো না। একটি জাতি টিকে থাকে তাদের শেকড়ে থাকা নীতির জোরে। ইরান জানে কিভাবে টিকে থাকতে হয়, তারা কোনো শর্টকাট খোঁজে না। তারা চলে লঙ্গার ভিশন বা সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে। তারা জানে যে নৈতিকতা আর আদর্শ ধরে রাখতে গেলে আজ তাদের চড়া দাম দিতে হবে। হয়তো কালকেই তাদের অর্থনীতি আরও ধুঁকবে, হয়তো আমেরিকান বোমারু বিমান এসে তাদের বছরের পর বছর ধরে গড়ে তোলা অবকাঠামো ধ্বংস করে দেবে। হয়তো এই অসম যুদ্ধে তাদের বহু সাধারণ মানুষ, নারী ও শিশুর প্রাণ যাবে, কিন্তু এরপরও তারা হার মানবে না। কারণ তারা জানে এই ধ্বংসস্তূপের নিচ থেকেও তারা একদিন ফিনিক্স পাখির মতো উড়ে আসবে। কিন্তু যদি তারা আজ আপোষ করে, যদি তারা আমেরিকার শর্ত মেনে নিয়ে নতজানু হয়, তবে হয়তো তাদের অর্থনীতি বাঁচবে, কিন্তু জাতি হিসেবে তাদের মৃত্যু ঘটবে চিরতরে। দিন শেষে ইরান মাথা উঁচু করেই টিকে থাকবে। ইতিহাস তাদের মনে রাখবে এমন এক জাতি হিসেবে যারা ন্যায়ের প্রশ্নে, নিজেদের আদর্শের প্রশ্নে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির কাছেও মাথা নত করেনি। একটি জাতির আসল পরিচয় ফুটে ওঠে সংকটের সময় তারা কেমন আচরণ করে তার উপর ভিত্তি করে। শান্ত নদীতে সবাই দক্ষ মাঝি হতে পারে, কিন্তু আসল ক্যাপ্টেনের পরিচয় পাওয়া যায় যখন সমুদ্র উত্তাল থাকে। ইরান আজ সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ। তারা খাদের কিনারায় দাঁড়িয়েও হাসি মুখে চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাচ্ছে। আর আমরা পড়ে আছি আমাদের সেই চিরাচরিত আপোষকামী আর সুবিধাবাদী মানসিকতার ঘেরাটোপে। আমাদের জাতীয় জীবনে কোনো বড় সংকট এলেই আমরা দিকভ্রান্ত হয়ে পড়ি। কে আমাদের বাঁচাবে, কার কাছে ধর্ণা দিলে ক্ষমতা টিকবে, কোন পরাশক্তির দালালি করলে আমাদের আখেরে লাভ হবে, সেই হিসাব মেলাতেই আমরা ব্যস্ত হয়ে পড়ি। আমাদের কোনো রেজ লাইন নেই, আমাদের আত্মমর্যাদার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি যারা অন্যের লড়াই দেখে হাততালি দেই, ড্রয়িং রুমে বসে বিপ্লবের গল্প করি, কিন্তু নিজেরা একটু কষ্ট সহ্য করার ভয়ে গুটিয়ে থাকি। তাই আমরা কখনো ইরান হতে পারবো না, কারণ ইরান হতে গেলে যে বুকের পাটা আর আত্মত্যাগের মানসিকতা লাগে তা আমাদের ডিএনএতেই অনুপস্থিত। ঢাকার আকাশে কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়েছে। মুষলধারে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে চলছে বজ্রপাত। লোডশেডিংয়ে অন্ধকারে ডুবে গেছে শহরের একটা বড় অংশ। গুলশানের ডিপ্লোম্যাটিক জোনের একটি নিশ্চিদ্র, সুরক্ষিত এবং শীতাতপ নিয়ন্ত্রিত আন্ডারগ্রাউন্ড রুমে বসে আছেন একদল মানুষ। তাদের পরনে দামি স্যুট, মুখে চিন্তার বলিরেখা। তাদের সামনের টেবিলে রাখা আছে একটি টপ সিক্রেট ফাইল। ফাইলের ওপরে লেখা সাউথ এশিয়ান জিওপলিটিক্যাল রেজিলিয়েন্স। ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা এক বিদেশি কূটনীতিক হাতে থাকা ব্ল্যাক কফির মগটায় চুমুক দিলেন। জানালার কাচ ভেদ করে তিনি দেখছেন এই শহরের অসহায়ত্ব। একটু বৃষ্টিতেই যে শহরের রাজপথ তলিয়ে যায়, একটু বিদ্যুৎহীনতায় যে শহরের মানুষ হাঁসফাঁস করতে থাকে, সেই শহর কি কখনো পরাশক্তির ভূ রাজনৈতিক ঝড়ের মোকাবেলা করতে পারবে? হঠাৎ করে ঘরের মাঝখানে রাখা সুরক্ষিত স্যাটেলাইট ফোনটা বেজে উঠল। ফোনটা বাজছে তো বাজছেই। ঘরের ভেতরের মানুষগুলোর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা জানেন এই ফোনের ওপারে থাকা কণ্ঠস্বরটি তাদের কাছে কোনো অনুরোধ করবে না, তারা নির্দেশ দেবে। আর সেই নির্দেশ অমান্য করার মতো শির দ্বারা এই ঘরে উপস্থিত কারণেই। কূটনীতিক কফির মগটা নামিয়ে রেখে ফোনটা হাতে নিলেন। ওপাশ থেকে ভেসে আসা কথাগুলো তিনি শুনলেন নিস্তব্ধ হয়ে। তার ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তিনি ফোনটা রেখে দিয়ে টেবিলের চারপাশে বসা মানুষগুলোর দিকে তাকালেন। জেন্টলম্যান, কূটনীতিকের গলাটা ঘরের নীরবতা ভেঙে দিল। খবরটা ভালো নয়, ভূরাজনীতির বাতাস সম্পূর্ণ ঘুরে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে আপনাদের একটি সিদ্ধান্ত নিতে হবে, আপোষ নাকি অস্তিত্বের লড়াই। ঘরের ভেতর পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলছে না। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে। তাদের চোখে কোনো লড়াইয়ের আগুন নেই, আছে কেবল নিজেদের গদি বাঁচানোর এক করুণ আকুতি। বাইরে তখন বজ্রপাতের প্রচণ্ড শব্দে কেঁপে উঠল পুরো শহর। কালবৈশাখীর এই ঝড়ে হয়তো অনেক দুর্বল গাছ উপড়ে পড়বে। এই ঝড়ের রাতে একটি নগ্ন সত্যই কেবল বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। আপোষের চোরাবালিতে দাঁড়িয়ে থাকা শেকড়হীন মহিরও কখনোই পারস্যের ইস্পাত হতে পারে না। আমাদের নিয়তি কি হতে যাচ্ছে? পরাশক্তির সেই নতুন নির্দেশের সামনে আমরা কি আরেকবার নতজানু হব, নাকি চিরকালের জন্য হারিয়ে যাব ইতিহাসের কোনো এক বিস্তৃত অধ্যায়ে? সেই উত্তরটা আমাদের সবারই জানা, শুধু স্বীকার করার সাহসটুকু আমাদের নেই।